ধুতি খুলে দৌড়ে পালালেন এই যে নরেন্দ্র মোদি, এই সেই নরেন্দ্র মোদি। আপনাদের সেই ভিডিওটা দেখাবো, আজকে আসছি সেই ভিডিওটা দেখানোর জন্যই আপনাদের। ধুতি খুলে সে দৌড়ে পালাইছে। কেন পালাইলো? কার চাপে পালাইলো? জেনজি। সে জিনিসটা কি? হ্যাঁ, মারাত্মক একটা জিনিস। দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতে থমথমে অবস্থা, রাজনীতির মাঠ পুরো কাঁপুনি ঝাঁকুনি দিয়ে উঠতেছে। কি হতে পারে ভারতে আগামী দিনে? শ্রীলঙ্কায় হয়েছে, বাংলাদেশে হয়েছে, নেপালে হলো, এখন টার্গেট ভারত। আপনাদের কিছু ভিডিও ফুটেজ দেখাই, যে ভিডিওগুলো দেখলে অনেকেই মজা পাবেন, আবার অনেকেরই খারাপ লাগবে। তবে নরেন্দ্র মোদির এই দৌড়টা দেখবেন, আপনারা একটু দৌড়টা দেখে যাবেন। শেষের দিকে আছে অবশ্যই, ভিডিওটা দেখবেন একটু। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার জেনজি আন্দোলন ভারতে। তাই প্রশ্ন জেগেছে, এবার কি গদি হারাবেন মোদি? চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে মোদি সরকারের কপালে। তবে কি এবার নরেন্দ্র মোদিকেও পালাতে হবে ভারত ছেড়ে? এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়েন চলছে মোদি সরকারের। এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য। কোনো বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যুত্থানের কথাও বলছেন, কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদি সরকার, যা সেনাদের অন্দরমহলেও নাকি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে, ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং সেগুলো যখন শুরু হচ্ছে, বোঝাও যাচ্ছে না যে ওই ছোট্ট ইস্যুগুলো হঠাৎই এক বিরাট চেহারা নেবে। 2022 সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদত্যাগে বাধ্য করে। এর মাত্র 2 বছর পর 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয়, যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়। আর এই তালিকায় একেবারে শেষে নেপাল। সোশ্যাল মিডিয়া বন্ধের মতো একটি ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে বাঁচতে পারেননি, পালিয়েছেন। কোথায় পালিয়েছেন কেউ জানেও না। এখনও অনেকে বলছে ভারতেই আছেন, কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট। নেপালে যখন জেনারেশন জেড এর তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে, ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও ছাত্র তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে। বিহারে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্যপদ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন। এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে। গত 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় 3000 বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। এখন প্রশ্ন হল, জেনজি বিক্ষোভে নেপালে যখন সরকার পতন হয়েছে, তখন উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ। গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা। এবারের বিক্ষোভে উত্তাল হলো দেশটির আরেক রাজ্য আসাম। কিন্তু উত্তর পূর্বাঞ্চলত কেবল দুখনেই রাজ্য ত্রিপুরা আর অসম, যত বিদেশী স্বদেশী সকলে মাটি বেচা কিনা করে। বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনসুকিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় 20,000 মানুষ রাস্তায় নেমে আসেন। তাদের দাবি, অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে।
অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালা, কাকোপাথার ও মার্ঘেরিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে। এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী 13 সেপ্টেম্বরের আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে। এদিন কড়া নিরাপত্তার মধ্যে বিক্ষোভ মিছিল শুরু হয় বরগুড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে। নারী পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেয়। সমাবেশে এমএসইউ সভাপতি পলিন্দ্র বরা বলেন, প্রধানমন্ত্রী মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার গঠনের 100 দিনের মধ্যে মোরান সহ আরো 5টি সম্প্রদায়কে এসটি মর্যাদা দেয়া হবে, কিন্তু 10 বছর কেটে গেলেও কিছুই হলো না। সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। 2026 সালে নির্বাচনের আগে যদি আমাদের এসটি মর্যাদা ও 6ষ্ঠ তফসিলভুক্ত স্বায়ত্তশাসনের দাবি পূরণ না হয়, আমরা আরো তীব্র আন্দোলনে যাব। মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, উত্তর পূর্বাঞ্চলের আটাইবোৰ রাজ্যতে ভূমি অধিকার আছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আগামী 72 ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয়, তবে 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ। এমএসইউ মোদীর আসন্ন সফরকে সামনে রেখে মোরানদের প্রতিশ্রুতি পূরণের সময়সীমা পরিষ্কার করার আহ্বান জানিয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন অভূতপূর্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে একের পর এক দেশের সরকার পতন, নেতাদের পালানো এবং জনতার রাস্তায় নেমে আসা যেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। গত বছর বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন যখন ভয়াবহ গণঅভ্যুত্থানের রূপ নিল, তখন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টারে চেপে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছিল। সেই ঘটনার ধাক্কা এখনো পুরোপুরি কাটেনি। আর এবার নেপালে দেখা গেল প্রায় একই দৃশ্য। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে কয়েকজন মন্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে পালাতে হয়েছে। নেপালে আন্দোলনের সূত্রপাত হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে, কিন্তু সেটি মুহূর্তের মধ্যে অন্য চেহারা নেয়। দুর্নীতি, বেকারত্ব, সরকারের অদক্ষতা সবকিছুর বিরুদ্ধে জনতার ক্ষোভ একসাথে বিস্ফোরিত হলো। অর্থমন্ত্রীকে জনতা রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেছে, মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, অলির নিজের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, নেপালে কংগ্রেসের কার্যালয় ভস্মীভূত হয়েছে, এমনকি প্রভাবশালী মাওবাদী নেতা প্রচন্ডের বাড়িতেও হামলা হয়েছে। অর্থাৎ বিক্ষোভ শুধু সরকার বিরোধী ছিল না, বরং পুরো রাজনৈতিক কাঠামোর প্রতি মানুষের ঘৃণা ও আস্থাহীনতা প্রকাশ পেয়েছে। এই চিত্র বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার সঙ্গেও মিলে যায়। কোটা সংস্কারের মতো সীমিত ইস্যু থেকে শুরু করে ছাত্র যুবদের আন্দোলন ধীরে ধীরে সরকারের বিরুদ্ধে এক সর্বাত্মক অভ্যুত্থানের রূপ নেয়। তাতে শেখ হাসিনা সরকার ক্ষমতা হারায় এবং তিনি নিজেই প্রাণ ভয়ে দেশ ত্যাগ করেন। আবার তারও আগে শ্রীলঙ্কায় আমরা দেখেছি কিভাবে ভয়াবহ অর্থনৈতিক সংকট, ঋণ, দায় আর মূল্যস্ফীতি রাজাপাকসে পরিবারের মতো এক প্রভাবশালী রাজনৈতিক বংশের পতন ঘটিয়ে দেয়। মানুষ প্রেসিডেন্ট ভবন দখল করে নাচতে থাকে, যা গোটা বিশ্বকে হতবাক করেছিল। বাংলাদেশ, শ্রীলঙ্কা আর নেপালের ঘটনার মধ্যে একটি মিল আছে। সব ক্ষেত্রেই জনগণ নেতৃত্ব শূন্য অবস্থায় রাস্তায় নেমে এসেছে। আন্দোলন দমন করার চেষ্টা যত হয়েছে তা ততই তীব্র হয়েছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম আর সাধারণ মানুষ যখন বিদ্রোহে নামে, তখন তাদের থামানো সহজ হয় না। এই প্রেক্ষাপটে ভারতের পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। কারণ বিহার রাজ্যের সম্প্রতি হাজার হাজার চাকুরি প্রত্যাশী শিক্ষার্থী যুব রাস্তায় নেমেছেন। শিক্ষক নিয়োগ পরীক্ষায় শূন্যপদ কমিয়ে দেওয়ার প্রতিবাদে তারা পাটনা কলেজ থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিশাল মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান, জেপি গোলাম্বার হয়ে ডাকবাংলো স্কয়ার পর্যন্ত ওই মিছিল চলতে থাকে। এতে রাজধানীর প্রধান সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে। এ দৃশ্য বাংলাদেশের অভ্যুত্থান ও নেপালের সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে যেন হুবহু মিলে যায়, যেখানে মূল ইস্যু ছিল চাকরি, দুর্নীতি আর বৈষম্য। ভারত অবশ্য এর আগে একাধিক গণ আন্দোলনের মুখোমুখি হয়েছে। কৃষক আন্দোলন তার সবচেয়ে বড় উদাহরণ। মোদী সরকারের আনা 3টি বিতর্কিত কৃষি আইন কৃষকদের ক্ষোভের আগুন জ্বালায়। দিল্লির চারপাশে হাজার হাজার কৃষক টানা 1 বছর ধরে অবস্থান ধর্মঘট করেন। সরকার প্রথমে আন্দোলন দমন করার চেষ্টা করে, কিন্তু কৃষকদের ঐক্য ও দৃঢ়তার কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়। আইনগুলো বাতিল করা হয়, যা ছিল এক বিরল ঘটনা। তাছাড়া 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সারা ভারতে তীব্র বিক্ষোভ হয়। শাহিনবাগ হয়ে ওঠে আন্দোলনের প্রতীক। মুসলিম, হিন্দু, শিখ সব ধর্মের মানুষ সেখানে একত্রিত হন। সরকারের কঠোর দমন নীতি সত্ত্বেও আন্দোলন পুরোপুরি দমন করা যায়নি। আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর প্রতিক্রিয়া পড়েছিল। এই ঘটনাগুলো প্রমাণ করে ভারতীয় সমাজে জনতার ক্ষোভ একবার যদি সংগঠিত রূপ পায়, তবে তা সরকারের জন্য ভয়াবহ হয়ে উঠতে পারে। বর্তমানে ভারতের সবচেয়ে বড় সংকট হলো তরুণ প্রজন্মের বেকারত্ব। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী উচ্চ শিক্ষা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করেছে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত সুযোগ নেই। অন্যদিকে যারা চাকরি পায় তাদের
বেতনের মধ্যে বৈষম্য বাড়ছে, ফলে হতাশা জমছে, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। দক্ষিণ এশিয়ার গণঅভ্যুত্থানগুলোর আরেকটি বৈশিষ্ট্য হলো এগুলো অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বাংলাদেশে যেমন ছাত্ররা ফেসবুক, টুইটার ব্যবহার করে আন্দোলনের সংগঠন গড়ে তোলে, নেপালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আন্দোলনকে আরো তীব্র করে তোলে। ভারতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনেক বেশি বিস্তৃত, তাই যদি ক্ষোভ আরো বাড়ে তবে সেটি অল্প সময়ে দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে। তবে ভারতের একটি বাড়তি সুবিধা হলো তার গণতান্ত্রিক কাঠামো এখনো অনেকটা কার্যকর। বিরোধী দলগুলো তুলনামূলকভাবে সক্রিয় এবং আদালত মিডিয়া এখনো কিছুটা স্বাধীন, ফলে হঠাৎ করে বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতি হয়তো দ্রুত নাও ঘটতে পারে, কিন্তু এর মানে এই নয় যে সম্ভাবনা নেই। ইতিহাস বলে একবার যদি তরুণ সমাজ বিদ্রোহ করে তবে কোনো শক্তি তাদের থামাতে পারে না। বাংলাদেশের শেখ হাসিনা, নেপালে কেপি ওলি এর দুই নেতার পরিণতি দক্ষিণ এশিয়ার শাসকদের জন্য এক বড় সতর্কবার্তা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও তারা জনতার ক্ষোভ সামলাতে পারেননি। একই সঙ্গে এটি এক নতুন প্রজন্মের উত্থানও নির্দেশ করে, যারা আর পুরনো রাজনীতির নিয়ম মানতে রাজি নয়। ভারতে যদি বিহারের আন্দোলন বড় আকার নেয় তবে তা সহজেই উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ বা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। অর্থনৈতিক ভিডিওতে তো বলছিলাম যে মায়ের ওপর ওষুধ নাই, মায়ের দিলে এমনিতেই সব ঠিকঠাক হয়ে যায়, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। কথাটা সত্য। দেখবেন নরেন্দ্র মোদীকে এবার চেপে ধরা হয়েছে। যে কোনো সময় তিনি তার ধুতি খুলে দৌড়ে পালাবেন। আপনি ইতিমধ্যে কয়েকটা প্রতিবেদন দেখেছেন সেইখানে জেনজির কি অবস্থা। তারা কিন্তু বিক্ষোভ করছে, রাস্তায় নেমে গেছে ইতিমধ্যেই। নরেন্দ্র মোদীর কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে হয়তো বা তার বিদায় ঘন্টা বেজে যাবে। এটা হয়তো ভাবতেছে না নাকি, বা এটা এতই সহজ হয়ে গেছে এখন এটা। কারণ এই জেনজি, এটা সেই জেনজি, যেই জেনজি মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থা থাকায় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তারা এইটা করছে। তো এইবার এই নরেন্দ্র মোদী টার্গেট হয়েছে। নরেন্দ্র মোদী দেখা যাক শেষ পর্যন্ত তিনি তার ক্ষমতা টিকাইতে পারে কিনা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি ভিডিওটা আপনারা দেখেছেন এবং ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে।